দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে পর্দায় যাকে দেখতে পাচ্ছি সে আপনার আমার সুপরিচিত অভিনেতা এবং চিত্র পরিচালক তুর্জয় ভাই। আজকে কথা বলবো তুর্জয় ভাইয়ের সাথে। তুর্জয় ভাই, এই মিডিয়াতে দেখা যাচ্ছে, তারপরে আমাদের এফবিসিতে শিল্পীরা, কলাকুশলীরা অনেকেই যে খুব ভোগান্তিতে আছে, দুরবস্থায় আছে, না খেয়ে আছে, আর কাজ নেই দেখা। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এবং আরেকটা কথা, কিছুদিন দেখলাম যে শামীম খুব ভাইরাল হইছে, উনি কাজের অভাবে ভিক্ষা করতে চায়। আসলে ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? মিডিয়ার ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমরা দেখি, এটা সবারই জানা যে করোনার পর থেকে কিন্তু মিডিয়ার একটা খারাপ অবস্থানে চলে আসে। যেমন আগে আমরা ছোটবেলা যখন লেখাপড়া করতাম তখন আমরা দেখতাম যে সিনেমা হলগুলোতে যে পরিমাণে সিনেমা রিলিজ হতো, যেমন সাকিব ভাইয়ের সিনেমা কিন্তু অনেক রিলিজ হতো। প্রতি মাসে 3-4টা সিনেমা আমিই দেখতাম হলে। কলেজের ফাঁকে ফাঁকে ক্লাস ফাঁকি দিয়ে হচ্ছে সিনেমা দেখতে যাইতাম। তারপরে অন্য অন্য ছিল, অনন্ত জলিল ছিল, এরকম বাপ্পি ভাই ছিল, সাইমন সাদিক ছিল, এদের সবার সিনেমা রিলিজ হতো। কিন্তু করোনার পরে সিনেমার বাজার বলেন, মানে এখন একবারেই নাই। সিনেমা দেখেন, সাকিব খান বছরে 2টা সিনেমা বানায়, আর আদার্স যারা সিনেমা করে ওগুলো কিন্তু ওরকম ভালো ব্যবসা সফল হয় না, কারণ কম বাজেটের হয়। আর যারা প্রডিউস করে তারাও চিন্তা করে যে আসলে টাকাটা ইনভেস্ট করলে সেটা ফিরে পাবে কিনা। এই সাকিব খান যে সিনেমাগুলো করে, তো দর্শক কিন্তু সাকিব খানের সিনেমার মুক্তির অপেক্ষায় থাকে যে আসলে কবে একটা সাকিব খানের সিনেমা রিলিজ হবে, দর্শক আনন্দ উল্লাস করে দেখবে। বর্তমান সিনেমার পরিস্থিতি হচ্ছে এই। আর কিছু কিছু আর্টিস্ট আছে, আসলে সবারই কাজ কম। এখানে যে সাকিব খান যে আগে কতগুলো সিনেমা করতো বছরে, এখন করে সে 2টা। দুইটা কোন কোন সময় আছে? এই যে প্রতি ঈদে একটা থাকে, রোজার ঈদে। হ্যাঁ, রমজানের ঈদের একটা থাকে, কোরবানির ঈদে একটা থাকে, মানে দুই ঈদে 2টা সিনেমা। আর বেশি হয় না কেন? বেশি হয় না বলতে কি, আগে ঈদের আগে আসে না কেন? বাংলাদেশে যে পরিমাণ সিনেমা হল ছিল, আমার মতে অর্ধেক সিনেমা হল এখন নেই। আসলে আমি সঠিক বলতে পারবো না যে অর্ধেক, কম বেশি হতে পারে। 50% সিনেমা হল এখন নেই। সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে। এজন্য যদি সিনেমাই না হয় তারা কিভাবে কি চালাবে? তাদের তো একটা সিনেমা হলের যতগুলো স্টাফ থাকে তাদের তো একটা স্যালারি আছে, বিদ্যুৎ বিল আছে, তারপরে অনেক খরচ আছে, এগুলো তো তাদের বহন করতে হবে সিনেমা চালানোর পরে। নিজেদের ইনভেস্ট করবে, সেখান থেকে লাভ আসবে, সেখান থেকে সবাইকে দিবে। এখন যদি সে সিনেমাই না চালাতে পারে, তো সে কিভাবে স্টাফ রাখবে, হল কিভাবে চালাবে? এজন্য দেখা যায়, যেমন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে। বরিশালে আমি বড় হওয়ার পর থেকে দেখছি 2টা সিনেমা হল। তো 2টা হলই ভালো চলতো। একটা হচ্ছে অভিরুচি সিনেমা হল, আর একটা হচ্ছে বিউটি হল। তো অভিরুচি সিনেমা হলটা এখনো আছে, আর বিউটি সিনেমা হলটা এটা ভেঙে ফেলছে, ওখানে মার্কেট করছে। যেমন অভিরুচি হলে আমি এই সাকিব ভাইয়ের সিনেমা 2টাই দেখি, কোরবানির সময় দেখি, রমজানের ঈদেও দেখি। যেমন এই যে প্রিন্স কিন্তু আমি এইবারও অভিরুচি সিনেমা হলে দেখছি। এমনকি প্রতি ঈদের যে সাকিব ভাইয়ের সিনেমা আমি ওই হলেই দেখি। এই যে দেখেন, 2টা সিনেমা হলের এখন একটা আছে। ওনাদের ব্যবসা হয় না দেখেই বন্ধ করে দিয়েছে। এরকম সারা বাংলাদেশেই সিনেমা হলের অবস্থান শেষ, মানে তাদের লাভ নাই, কি চালাবে আসলে। আর বর্তমান সময় হয় কি, সিনেমা যে মানুষ বানাবে, যে প্রডিউসার টাকাগুলো ইনভেস্ট করবে, সে আসলে আস্থা রাখতে পারে না যে সে টাকাগুলো আবার ফিরে পাবে কিনা। লাভ তো দূরের কথা, আসলে সে সব পাবে কিনা। তো সাকিব ভাই সিনেমা হলে সেখানে ব্যবসা সফল হয়। তো এই ক্ষেত্রে আর একটা দুইটা সিনেমা হল যদি, মানে সরি, একটা দুইটা সিনেমা যদি হয়, সেখানে কয়টা আর্টিস্ট বা সহশিল্পী কাজ করতে পারে? আর সবাইকেই তো একটা সিনেমায় নেওয়া যায় না। দেখা গেছে 10টা সিনেমা যদি হয়, সেখানে আমি কাজ করতে পারলাম না, আপনি পারলেন, আবার আপনি পারলেন আর একজন পারলো। কিন্তু একটা সিনেমায় যদি হয়, সে একটা সিনেমায় কয়জনকে নিতে পারে? গল্প অনুযায়ী যাকে যাকে দরকার হবে তাকেই নিবে। এখন আমি যদি বলি যে আমি এই সিনেমাটা কাজ করতে পারতাম, আমাকে কেন নিল না? এখন গল্পের প্রয়োজনে যাকে দরকার হবে তাকেই নিবে। এখন কিছু কিছু শিল্পী আছে, আর্টিস্ট আছে, তারা তাদের কাজ নেই, তারা নিজেদের সম্মান নিজেরাই হানি করে। যেমন এই যে আপনি শামীমের কথা বলছেন, ওনাকে সম্মান করে, উনি মিডিয়ায় কাজ করে, আমাদের থেকে সিনিয়র। তো উনি যদি থেকে থাকে, ওনার কাজ কম নাই,
মানে ওনার এখন চলতে কষ্ট হয়, সেটা ভাই আর একটা কথা কি, আমি কষ্টে আছি সেই কথাটা আপনাকে বললে আমার কোনো লাভ নাই। উল্টা আপনি আমার দুর্বল জায়গাটা জানতে পারলেন, আপনার কাছে আমি ছোট হয়ে গেলাম। আমি মনে করি যে আমি কষ্টে আছি সেটা আমার ভিতরেই থাকুক। আজকে কষ্টে আছি, হয়তো বা কালকে থাকবো না, পরশুদিন থাকবো না, একদিন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবো, কিন্তু মনোবল হারানো যাবে না। এই যে তামিম ভাই যে কাজটা করছে, সে ভিক্ষা করতে হবে, তার সংসার চালাতে কষ্ট হয়, তার হাতে কোনো কাজ নেই, এটা আসলে আমি পরে শুনলাম নাকি সে ভাইরাল হওয়ার জন্য কাজটা করছে। আসলে রাইট রাইট। আসলে কাজটা সে ঠিক করেনি, আর সে খারাপ অবস্থানে আছে, এটা মানুষকে বললে আমার মতে এটা ভালো কাজ সে করেনি। যেমন এই যে ঈদের পর থেকে এখনো একটা নাটক আমি কাজ করতে পারিনি, হয়তো বা 24 তারিখে একটা নাটকে কাজ করব, মোবাইলে শুট হবে, করব। এখন আমি যদি এজন্য সবার সামনে যাই বলি আমার কোনো কাজ নাই, মিডিয়ায় কাজ করব না, মিডিয়ার কাজ ছেড়ে দিব, তাতে কিন্তু মিডিয়ার কিছু আসে যায় না। আমার মতো লোক যদি মিডিয়ায় না থাকে, আমি চলে যাব, আমার মতো 50 জন এসে দাঁড়াবে, সেক্ষেত্রে কিছুই আসবে না, মিডিয়ার কিছুই হবে না বা ক্ষতিও হবে না। কিন্তু এটা করা যাবে না। আমি মনে করি যে আমি যে কাজটা করব সেটাকে সম্মান দিতে হবে, কাজটাকে সম্মান দিয়ে তারপরে কাজটা করতে হবে। এখন আজকে আমার খারাপ অবস্থান, কালকে ভালো অবস্থান, যখন আমার খারাপ অবস্থান আসবে তখন আমি বলবো যে আমি কষ্টে আছি, আর যখন আমার ভালো অবস্থান তৈরি হবে তখন কি আমি বলবো যে আমি অনেক ভালো আছি, ভালো আছি। কিন্তু এগুলো বলা ঠিক না। আল্লাহ কিন্তু, আপনি একটা ব্যবসা করেন, ব্যবসা কিন্তু সবসময় লাভ আসবে না, লস হবে আবার লাভ হবে, দুইটা মিলেই। কিন্তু আবার আপনি একটা জব করেন, দেখা গেছে যদি কোম্পানির জব হয় আপনার অনেক টার্গেট থাকবে, টার্গেট পূরণ করতে না পারলে আপনার যে বস থাকবে আপনাকে সে খারাপ কথা বলবে, স্বাভাবিক। আর যখন আপনি ভালো সেল করবেন আপনাকে আপনি কমিশনও বেশি পাবেন, বসের কাছেও ভালো সম্মান পাবেন। আসলে কিন্তু ব্যবসা বলেন, চাকরি বলেন, তারপর আপনার মিডিয়ার কাজ বলেন, সবটাই কিন্তু খারাপ ভালো মিলিয়ে আছে। এই জন্য আমি মনে করি, আমি তো অতটা সিনিয়র মানুষ এর সাথে কথা বলার যোগ্যতা আমার নেই যে আমি একটা সিনিয়রদের মানে টার্গেট করে তাদের সম্পর্কে কথা বলবো, ওই যোগ্যতাটা আমার এখনো হয়নি। আর যদি আমার যোগ্যতাটা হয় তখন আমি বলবো না, কারণ আমি চিন্তা করি আমি কি করব, আমাকে সামনে কিভাবে আগাতে হবে, আমি ওই চিন্তাটা করি। কে কি করলো না না করলো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর সামনের দিকেও যদি ভবিষ্যতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি ওইটা করব না, কারণ আমি কি করতে পারি, করতে পারবো, আমার সেইটা নিয়ে ভাবার বিষয়। কে কি করলো না না করলো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আসলে যারা এরকম মিডিয়া এসে বলে যে আমাদের কাজ নাই, আমাদের ভিক্ষা করতে হবে, আমাদের চিকিৎসা করতে পারি না, আমরা বাসায় আমরা খেতে পারি না, সংসার চালাতে পারি না, এগুলো আসলে আমি তাদেরকে সাপোর্ট করি না। কিন্তু আমি বলবো যে ভাই আপনারা এইসব কথা না বলে আপনারা ছোটখাটো একটা বিজনেস করেন, বিজনেসের পাশাপাশি মিডিয়ার কাজটা চালান, ব্যবসা করা তো খারাপ না। এই যে দেখেন আমি মিডিয়ায় কাজ করি, আমি মিডিয়ায় পা রাখছি 2022 সালে, তো এখন পর্যন্ত কিন্তু টুকটাক কাজ করি, অনেক বেশি কাজ করি তা বলবো না, টুকটাক কাজ করি। কিন্তু আমার কিন্তু মিডিয়ার পাশাপাশি আমার বিজনেস আছে। আমার যদি মিডিয়ার কাজ নাও হয় তখন আমার কিন্তু টেনশন থাকে না যে আসলে আমি মিডিয়ায় কাজ করতে পারলাম না, আমার কোনো কাজ নেই, আমি কিভাবে চলবো। আমি এইটাই টার্গেট করছি যে আমি একটা বিজনেস করি, সেখান থেকে আমার যা আসবে তাতে আমার জানি মানে হয়ে যায়। আর মিডিয়ার কাছ থেকে আমি ওটা আমি সংসার চালাবো বা আমার ফ্যামিলিকে দিব, এরকম কোনো টার্গেট মিডিয়ার টাকা দিয়ে আপাতত আমার নেই। আপাতত আমার টার্গেট হচ্ছে আমি নিজেকে নিজে তৈরি করে একটা অবস্থান যদি আমি যেতে পারি তখন আমার এমনিতেই কাজ আসবে, তখন দেখা যাবে যে মিডিয়ার টাকা থেকে আমি সংসারে খরচ করতে পারবো কিনা। আর বর্তমান যে পরিস্থিতি, এখান থেকে যদি কেউ ইচ্ছা করে যে মিডিয়ার কাজ থেকে সে সংসার চালাবে, যারা বড় বড় আর্টিস্ট যারা আছে আমি তাদের কথা বলছি না, আমি যারা আহ, ছোট ক্যারেক্টার যারা, হ্যাঁ ছোট ক্যারেক্টার যারা করে আমি তাদেরকে বলছি, তাদের কাজ কম, তাদের রেমিনেশন কম, তাদের রেমিনেশন যা আসে তার থেকে যদি তারা যদি মাসে 15 দিন কাজ করতে পারে তাহলে তাদের সংসারটা টিকে থাকে। কিন্তু
এমনও হয় যে মাসে 5টা কাজ করতে পারে, তো 5টা কাজ করলে কিন্তু আপনি সংসার চালাতে পারবেন না। মাসে 10 থেকে 15 দিন কাজ করলেও হয় কি, আপনি মোটামুটি অবস্থানে যেতে পারবেন, একটা সংসারের বাজার সব খরচ করে যেতে পারবেন। কিন্তু ওই যদি 2-4 দিন 5 দিন কাজ করেন, সেক্ষেত্রে আপনি তা দিয়ে সংসার চালাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি মিডিয়ার পাশাপাশি তাদের কিছু একটা করা। আর এই যে ক্যামেরার সামনে যে বলবে যে আমি ভিক্ষা করতে হবে, আমি সংসার চালাতে পারছি না, বউ বাচ্চা নিয়ে চলতে পারতেছি না, আমি বাজার করতে পারতেছি না, আসলে এইটা বলা ঠিক না ভাই। নিজের সম্মান নিজেকে নষ্ট কেন করবেন? নিজের সম্মানটা বজায় রাখেন, অন্যের কাছে ছোট হইয়েন না, নিজের কাজকে সম্মান করেন। আহ অন্যভাবে একটু আয় করার ট্রাই করেন, যে আপনি মিডিয়ার বাইরেও কিছু করতে পারতেছেন, মিডিয়ার কাজ না হলেও আপনি সেখান থেকে চলতে পারতেছেন। আসলে ভাই এটা আমার ধারণা, আমি এটা মনে করি। আমার কাছে কাজ নাই, সেজন্য আমি মিডিয়া যে বলবো ক্যামেরার সামনে যে আমার কাজ নাই, আমাকে ভিক্ষা করতে হবে, আমি আসলে ভাই, আমি ছোট মানুষ হিসাবে আমি এটা সাপোর্ট করি না। আমার যতটুকু আমার মাথায় কাজ করছে যে আসলে এটা উচিত না। এখন কার কাছে কি ভালো লাগে সে আসলে বলতে পারবো না। আর এই কথাগুলো বললাম, আপনি আমাকে প্রশ্ন করছেন, সেজন্য ভাই। আর যদি আমি কিছু ভুল বলে থাকি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কাউকে টার্গেট করে, কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলতে চাই না। আর ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তখনও কিছু বলবো না, কারণ আমি কারো সমালোচনা করা পছন্দ করি না। আর কেউ করুক, আমি সেটাও চাই না। প্রিয় দর্শকবৃন্দ, তৃতীয় ভাইয়ের মূল্যবান কথা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও কিছু মনে করবেন না, আমরা কারো ছোট করার জন্য এই কন্টেন্ট তৈরি করছি না। আসলে সমালোচনা না, যার সাথে আলোচনা। ইন্টারভিউ টিভি সত্যের কথা বলে, আপনারা সবাই জানেন। আমরা যা কারো দোষারোপ করতে চাই না, আমাদের পরিস্থিতির শিকার আমরা, এই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। কতটুকু হয়েছে জানি না, তবে আপনারা দোয়া করবেন যাতে আরো ভালো কন্টেন্ট বানাতে পারি। উজ্জ্বল ভাই অনেক দূর থেকে এই শুরুতে এসেছে, আমাদের ইন্টারভিউ টিভির পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।